সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমবারের মতো আজকে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের এই বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এবং 15 আগস্ট শহীদ হওয়া তার পরিবারবর্গের প্রতি, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের, সম্ভ্রমহারা মা বোনের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। মাননীয় স্পিকার, সকলেরই দৃষ্টিগোচর হচ্ছে যে এই সংসদে বোধহয় একমাত্র আমি আলিম উলামাদের প্রতিনিধিত্ব করছি। আমি নির্বাচনে আসা এবং এই সংসদে বসার প্রেরণা এবং স্নেহ ছায়া যিনি দিয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি এই সংসদে বিগত দিন আমাকে ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভাপতি পদে নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই ধর্ম মন্ত্রণালয়কে একটি নিষ্কলুষ এবং সমালোচনার ঊর্ধ্বে একটি মন্ত্রণালয় হিসাবে আমার দায়িত্বকে আমি আঞ্জাম দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত প্রত্যাশা নিয়ে, জনগণের প্রত্যাশা নিয়ে আমরা সকল সদস্যরাই এই মহান সংসদে আমরা এসেছি। এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সততা, নিষ্ঠাবান এবং কর্মস্পৃহা নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবনায় আমি মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের প্রতি অভিনন্দন জানাচ্ছি। নাতিদীর্ঘ এই বক্তব্যে তিনি দেশের ঘটে যাওয়া উন্নয়ন এবং আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তিনি সুস্পষ্ট ধারণা দিয়েছেন। আর এই ধারণার মধ্যে যে উন্নয়নের রূপরেখা ফুটে উঠেছে তা বিগত 15 বৎসরের উন্নয়নের উপকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফসল। আমি আজকে যে তথ্যটি সংসদে বলতে চাই, এই উন্নয়নের অনেক ধারার কথা সংসদে আলোচিত হয়েছে, কিন্তু আমি যেহেতু একজন আলিম ঘরানার প্রতিনিধি, আমি নির্দ্বিধায় বলতে পারি এবং এর আগে আমি ধন্যবাদ জানাই আমাকে যারা নির্বাচিত করে এই সংসদে আসার সুযোগ দিয়েছেন। আমার সিলেট জেলার উত্তর পূর্ব কোণে অবস্থিত সীমান্ত পাহারায় নিয়োজিত আমার 2টি উপজেলা জকিগঞ্জ এবং কানাইঘাটবাসীকে তাদের সমর্থন, ভালোবাসা নিয়ে আজকে এই পর্যন্ত আসার সুযোগ আমার হয়েছে। আজকের এই উন্নয়নের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কথা আমরা শুনতে পেরেছি, তার মনোভাব সম্পর্কে আমরা জানি বা জানতে পেরেছি। কিন্তু আমি বলতে চাই যে আমি যেহেতু এই দেশের সংখ্যাধিক্য আলিমদের প্রতিনিধি হয়ে তাদের প্রত্যাশা পূরণের জন্য এই মহান সংসদে এসেছি, সুতরাং আমি তাদের পক্ষে কথা বলা আমার অতীব জরুরি বিষয়। এ লক্ষ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি বাংলাদেশের সকল ধর্মের সহ অবস্থান সম্প্রীতিকে সম্মান করে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল আলিম উলামারা সকল ধর্মের সহ অবস্থান এবং সম্মানকে সমুন্নত রেখে নিজ নিজ ধর্মকে ডেভেলপ করার চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছেন। আমি তাদের মধ্যে একজন। আমি আমার ধর্মকে অত্যন্ত ভালোবাসি এবং প্রমোট করতে চাই নতুন প্রজন্মকে ধর্মের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সকল ধর্মের সহ অবস্থান, সাম্য, সৌহার্দ্যতাকে নিশ্চিত করার পাশাপাশি তিনি আমাদের
দিনী ইসলামের জন্য, ইসলামী শিক্ষার জন্য যে গঠনমূলক কাজ করে তিনি বিগত 15 বছরে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের 52 বছরের ইতিহাসে সেই দৃষ্টান্তকে স্থাপন করতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী ভাষা শিক্ষার সর্বোচ্চ ফাজিল কামিলকে রক্ষা করার জন্য 100 বছরের দাবি স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। 100 বছর বয়সী আমার বাবা শেষ বয়সে যে বিশ্ববিদ্যালয়ের জন্য 4 দলীয় জোট সরকারের সিদ্ধান্তের বিপক্ষে লং মার্চ করে সিলেট থেকে ঢাকা এসেছিলেন এবং তৎপরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার যোগাযোগ রক্ষা হয়েছিল। তিনি আশ্বস্ত করেছিলেন যে আপনার বাবার স্বপ্ন আমার মাধ্যমে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, তিনি তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। অতএব এই স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রায় 1700-1800 ফাজিল কামিল মাদ্রাসা হিসাবে নিরাপত্তা লাভ করেছে। তিনি ধর্ম মন্ত্রণালয় সহ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম ওলামাদের যে সম্মান তিনি প্রতিষ্ঠিত করেছেন, যে সুযোগ সুবিধা করেছেন, সেজন্য সকল আলিম ওলামাদের পক্ষ থেকে, সকল পীর মাশায়েখদের পক্ষ থেকে তার প্রতি আমার অভিনন্দন। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা বর্ণনা করেছেন, এ প্রসঙ্গে আলিম ওলামাদের পক্ষে আমার 2-4টি কথা বলা একান্তই প্রয়োজন। সেটি হচ্ছে, মাননীয় স্পিকার, দুর্ভাগ্যবশত আমাদের উন্নয়নের যে সেক্টরটির প্রতি আমরা সবচেয়ে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন ছিল, যে সেক্টরটি সবচেয়ে স্পর্শকাতর, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা জাতিকে সমৃদ্ধশালী উন্নত জাতি হিসাবে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার, বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করার একটা হাতিয়ার বলে আমি মনে করি। আমরা এমনিতে অত্যন্ত চিন্তিত হওয়া উচিত যে বিগত বছর কয়েক যাবৎ বাংলাদেশের সমস্ত মেধাবী ছাত্ররা স্টুডেন্ট ভিসার সুবাদে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে বসবাস, বলতে গেলে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যাচ্ছে। আমাদের দেশে যারা রয়ে যাচ্ছে তারা হচ্ছে অমেধাবী ছাত্ররা। আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বের জন্য, এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশের নেতৃত্বের জন্য শিক্ষা ব্যবস্থাকে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। এর উপরন্ত এই সেন্সিটিভ বিষয়ে আমরা মনোযোগী না হয়ে এই শিক্ষা ব্যবস্থায় যে তথাকথিত যে নিয়ম শৃঙ্খলা বা যে রুটিন দেওয়া হয়েছে, যে কারিকুলাম দেওয়া হয়েছে, এটা জনসাধারণের কাছে অনেক বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা উদাহরণস্বরূপ সতর্কতার বিষয় লক্ষ্য রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যে বিগত 1 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত এক সাক্ষাৎ পর্যায়ে তিনি বলেছিলেন যে ফিলিস্তিনের পক্ষে তার কতটুকু দরদ রয়েছে। আমরাও জানি যে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং জনগণ সকলেই ফিলিস্তিনের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। কিন্তু বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে আজকে যে বই দেয়া হয়েছে মাননীয় স্পিকার, সেই বইয়ের মধ্যে ফিলিস্তিনের মানচিত্রের পরিবর্তে ইসরায়েলের মানচিত্র দিয়ে ফিলিস্তিনকে মুছে ফেলা দেওয়া হয়েছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও ফিলিস্তিনের এমবেসির জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে বলেছি তোমরা যেও না, তোমরা এখানে থেকে এমবেসি পরিচালনা করো। তিনি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছেন, অথচ তার সময়ের শিক্ষা ব্যবস্থায় পাঠ্য বইয়ে ফিলিস্তিনকে মুছে দিয়ে ইসরায়েলকে কেন স্থাপন করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। মাননীয় স্পিকার, এ ধরনের ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সরকারের এই যে মহা উন্নয়ন পরিকল্পনা, যেটা আমরা সর্বাগ্রে স্বীকার করতেছি, এখানের মধ্যে কিছুটা হলেও সমালোচনা বা কিছুটা হলেও বিতর্কের জন্ম দিচ্ছে। অথবা আমি আজকে কোনো সমালোচনার জন্য নয়, আমি শুধু এটুকু বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে সেন্সিটিভ মনে করে, যেহেতু আগামী দিনে আমাদের নেতৃত্ব গড়ে তোলার মূল বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সুতরাং শিক্ষা ব্যবস্থায় কাদের দ্বারা গত 20 সনে 19 কোটি টাকার বই বিতর্কিত হওয়ার কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গিয়ে অনুরোধ করেছিলাম, তিনি বিবেচনা করে তিনি 19 কোটি টাকার বই বাতিল করেছিলেন। এই যে ক্ষতি হচ্ছে বাংলাদেশের, বারবার বই পরিবর্তিত হচ্ছে, কাদের দ্বারা এই ক্ষতিটা হচ্ছে? রাষ্ট্রীয় সম্পদের
অফুরন্ত ক্ষতি হচ্ছে সেই বিষয়টি মানে সদস্য 1 মিনিট বলবেন। বিবেচনা করে দেখার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই বিতর্ককে অপসারণ করে তার সুনামকে অক্ষুণ্ণ রেখে তার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করার কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের প্রতি আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি যে অঞ্চল থেকে এসেছি সেই অঞ্চলের কথা বলা আমার খুবই প্রয়োজন ছিল, যদি আমাকে আরো 2 মিনিট সময় দিতে পারেন আমি কৃতার্থ হব, যেহেতু আমার জীবনের প্রথম বক্তব্য এই সংসদে। সুতরাং আমি বলতে চাই যে আমি 1 মিনিটে বলুন। 1 মিনিটে আমি বলে ফেলবো। সেটি হচ্ছে ভারতের সীমান্তবর্তী অঞ্চল। এখানে ভারতের মণিপুর থেকে চলে আসা বরাক নদী এসে বাংলাদেশে 2 ভাগ হয়েছে, একটি সুরমা নদী হয়েছে, একটি কুশিয়ারা নদী হয়েছে। মাননীয় স্পিকার, বর্ষা মৌসুমে সমস্ত পানির ডল এসে যদি যে কোনো বাঁধ ভেঙে প্রবেশ করতে পারে তাহলে সিলেট জেলা প্লাবিত হয়ে যায়। সুতরাং সেখানে আপাতত প্রিকশনারি বাঁধ নির্মাণ করে কয়েকটি স্পট রয়েছে সেখানে, যাতে বর্ষা মৌসুম আসার আগে সেখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় এবং পর্যায়ক্রমে সুরমা কুশিয়ারের এই বেল্টকে আমরা চিরস্থায়ীভাবে এখানে ব্লক দিয়ে একটা বাঁধ নির্মাণ করলে এই অঞ্চল বাঁচলে বাংলাদেশের সীমারেখা বাঁচবে। 1 ইঞ্চি বাংলাদেশের সীমানা নষ্ট হোক সেটা আমরা চাই না। সুতরাং এই বাঁধটা অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। আরেকটি জরুরি বিষয় হচ্ছে মাননীয় স্পিকার, আমার এই নির্বাচনী অঞ্চলে এমন একটি ইউনিয়ন রয়েছে যেটা দ্বীপ বিবেচিত হয়। এখানে কোনো রোগী যদি অসুস্থ হয় সে মৃত্যুর প্রহর গুণা ছাড়া তার যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সেটি হচ্ছে 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন। এখানে ব্রিজের প্রয়োজন, রাস্তা প্রশস্তকরণের প্রয়োজন, যেহেতু অত্যন্ত দূরবর্তী অঞ্চল জেলা সদর থেকে, সুতরাং এখানে রাস্তা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি শেষ করুন। শয্যা বিশিষ্ট হলেও এটা 30 শয্যার বেশি চলতেছে না। অ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার নাই, ওটি আছে কিন্তু বিশেষজ্ঞ সার্জন নেই। আমার এই বিষয়গুলো বিবেচনা করে এই অনুন্নত অবহেলিত অঞ্চলকে সেবাদানের সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রশিদুজ্জামান।